Hello viewers, how are you all? This is Mr. Mithuanam in front of you once again. Today I am going to talk about the rest part of right forms of the verb. Let's begin. তাহলে সত্যি আমরা রাইট ফর্মস অফ দ্য ভার্বের যে বাকি অংশ সেটা নিয়ে কথা বলবো। এটা গ্রামারের খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা অনেকগুলো নিয়ম দেখেছি এবং আজকে আরো ভেঙে ভেঙে কতগুলো নিয়ম দেখব। তো প্রথমেই একটা খুব সহজ একটা নিয়ম দেখব, সেটা হচ্ছে আমরা সকলেই জানি, কিন্তু নিয়মটা আমরা একটু ভেঙে দেখব যে একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে আমরা জানি কি সিম্পল সেন্টেন্স কি, সাধারণত যে সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে। যেমন শি ডাজ দা ওয়ার্ক। তাহলে এই যে এখানে ডাজটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, শি হচ্ছে সাবজেক্ট। তাহলে এখন আমরা বলছি যে সাধারণত যে সেন্টেন্সে সাধারণত একটি ভার্ব থাকবে, মূল ভার্ব থাকবে, সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। কিন্তু যদি কখনো একটি সিম্পল সেন্টেন্সে একের অধিক ভার্ব থাকে, মানে দুইটি ভার্ব থাকে, তাহলে অবশ্যই দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তো এইখানে একটু ব্যতিক্রমও আছে, সেটাও আমরা দেখব। তাহলে আমি বোর্ডে অলরেডি দুটো বাক্য লিখে ফেলেছি। যে একটা হচ্ছে আই স হিম রিড আন্ডার দ্য ট্রি। আমি এইখানে স একটা ভার্ব আর রিড আর একটা ভার্ব। তাহলে আমি বলেছি কি, যে যদি একটা সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে, এখন আমরা সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবো? সাধারণত ফ্যান বয়েস এটা থাকলে হচ্ছে এটা কম্পাউন্ড, আর বাকি যে কনজাংশন গুলো আছে যেমন হোয়েন, দ্যাট, এই ধরনের যে কনজাংশন গুলো আছে সেগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে কমপ্লেক্স হয়। কিন্তু মোস্ট ইন্টারেস্টিংলি এইখানে যে দুটো বাক্য আমি লিখেছি সেখানে একটাতেও কিন্তু এই ফ্যান বয়েজ মানে ফর, এন্ড, বাট, ইয়েট, সো এগুলোর অ্যাক্টিভ নেই, বা দ্যাট নেই, হোয়েন নেই। তার মানে এটা একটি সিম্পল সেন্টেন্স, এখানে অন্য কোনো ক্লোজও নেই। কিন্তু ভার্ব আছে কয়টি করে? দুইটি করে ভার্ব। যেমন এইখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব। তাহলে এরকম যদি দুইটি করে ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা কি করব? সিম্পল খুব বিষয়টা, দ্বিতীয় ভার্বের সঙ্গে আমরা কি করব? আইএনজি যুক্ত করে দেব। কিন্তু যদি সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে এবং দুই নাম্বার ভার্ব দিয়ে বা সেই বাক্য দিয়ে যদি কোনো উদ্দেশ্য বোঝায়, তখন আমরা সেখানে আইএনজি যুক্ত না করে বরং সেটা ইনফিনিটিভ করব। যেমন আই স হিম রিডিং আন্ডার দ্য ট্রি। আমি তাকে গাছের নিচে পড়তে দেখলাম, আমি তাকে পড়তে দেখেছি, এখানে কোনো উদ্দেশ্য নেই। কিন্তু শি ক্যাম হেয়ার, সে এখানে কেন এসেছে? মিট মি, আমার সঙ্গে দেখা করার জন্য। তাহলে এখানে তার যে উদ্দেশ্য বা ইন্টেনশনটা হচ্ছে আমার সঙ্গে সাক্ষাৎ করা। তাহলে এখানে আমরা কি করব? একটা হচ্ছে টু দেব, টু মিট মি। তাহলে যদি হচ্ছে উদ্দেশ্য না থাকে তাহলে আইএনজি, আর যদি উদ্দেশ্য থাকে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, মানে সেটা আমরা ইনফিনিটিভ করব। এখন কথা হচ্ছে এর পরের নিয়মটি যাওয়ার আগে একটু কথা বলি। আমরা যে পরিবারে বাস করি, আসলে সেই পরিবারের প্রতিটা সদস্যেরই কিছু না কিছু একটা ডিমান্ড থাকে। সবাই যেখানে একই রকম চাওয়া পাওয়া, সেখানে অনেকের একটু ডিফারেন্ট চাওয়া পাওয়া থাকে। সেরকম একটা নিয়ম নিয়ে আমি এখন কথা বলবো। সেটা হচ্ছে প্রিপজিশনের যে পরিবার রয়েছে, সেই পরিবারে যত সদস্য রয়েছে সবারই পরেই কিন্তু আইএনজি যুক্ত হয়। কিন্তু এখানে এমন একজন আছেন যিনি হাত তুলে বলছেন যে না, তোমরা সবাই আইএনজি কে নাও, কিন্তু আমার পর আমি আইএনজি নেব না। সে বলছে যে আমার পর আমি ভার্বের বেস ফর্ম নেব। হ্যাঁ, আমি টু সম্বন্ধেই বলছি। তো আমরা জানলাম যে হচ্ছে কি, সাধারণত প্রিপজিশনের পরে কি হয়? ভার্বের আইএনজি হয়। যেমন এটা উদাহরণ আমরা সবাই পড়েছি। আমি বোর্ডে একটি বাক্য লিখেছি, তাহলে আমি বলেছি যে সাধারণত প্রিপজিশন একটা পরিবার এবং এই পরিবারের সব সদস্যের পরে আইএনজি যুক্ত হয় মূল ভার্বের সঙ্গে, শুধু টু বাদে। তাহলে এখন একইভাবে সেইভাবে শি ইনসিস্টেড মি অন, তাহলে এখানে প্রিপজিশনটা হচ্ছে অন। তাহলে অন এর পর ভার্ব কি আছে? গো। তাহলে আমরা বলেছি যে প্রিপজিশনের পর কি হবে? আইএনজি হবে। তাহলে এখানে কি হবে? আইএনজি অন গোয়িং দেয়ার। তাহলে আই স্টপ থিংকিং অফ ডুইং দিস, আমি সেই বিষয়ে কাজ করার কথা বাদ দিয়েছি। আই উইল গো দেয়ার আফটার ফিনিশের সঙ্গে আইএনজি, ফিনিশিং দেয়ার। তাহলে একইভাবে এই যে অন, অফ, আফটার, এগুলো প্রিপজিশন। টু কিন্তু প্রিপজিশন, তাহলে টু এর পরে এখানে আমাদের সঙ্গে কি হওয়ার কথা? বাইং হওয়ার কথা। কিন্তু আনফরচুনেটলি এই টু এর পর আইএনজি হয় না,
কারণ সে বলেছে যে তোমরা সবাই আইএনজি নিলো, আমি কিন্তু আমার পরে আইএনজি নিয়ে নাই, আমি ভার্বের বেস ফর্ম নেব। তার মানে এখানে আমাদেরকে কি করতে হচ্ছে, টু বাই রাখতে হচ্ছে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছি, কিন্তু একটু পর আবার সে কথা ঘোরাচ্ছে, আইএনজি নেব, ঠিক আছে, বাট দেয়ার ইজ এ কন্ডিশন। কন্ডিশনটা কি, তারপর উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু এক্সেট্রা দেওয়ার পর সে আবার আইএনজি নেবে। যেমন এখানে আমরা লিখেছি আগে ছিল শুধু টু, কিন্তু এখন আমরা এর সামনে কি দিলাম, উইথ এ ভিউ টু, মানে হচ্ছে উদ্দেশ্যে। তাহলে কেন এসেছে, ক্রিকেট ম্যাচটি দেখার জন্য। তাহলে এবার এইখানে যে টু এর পর যে ভাগটা আছে ওয়াচ, মানে দেখা বা উপভোগ করা, তখন এর সঙ্গে আবার আইএনজি হবে। তাহলে উত্তরটা হচ্ছে ওয়াচ ইং। আমার মনে হয় যে আমরা সবাই বুঝতে পেরেছি। এরপর আমরা নেক্সট নিয়মে যাব, এবং এই নিয়মগুলো থেকে আপনারা অবশ্যই পরীক্ষায় কমন পাবেন যদি আপনারা একটু রেগুলারলি প্র্যাকটিস করেন। এবার আমরা হোয়াইল নিয়ে কথা বলছি। হোয়াইলের বাংলা হচ্ছে যখন। এটা দিয়ে সাধারণত অতীতের কাজকে বোঝায়। তাহলে হোয়াইলের নিয়ম হচ্ছে বেসিক্যালি দুইটি। এটা হচ্ছে হোয়াইল প্লাস গ্যাপ যদি থাকে, তাহলে এই গ্যাপে কি হবে, আইএনজি যুক্ত হবে। আর হোয়াইল প্লাস যদি সাবজেক্ট থাকে, এরপর যদি গ্যাপ থাকে, তাহলে এখানে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হোয়াইলের পরেই যদি গ্যাপ থাকে তাহলে আইএনজি, আর যদি সাবজেক্ট থাকে তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে দুইটা বাক্য লিখেছি। প্রথমটাতেই আছে কি, হোয়াইলের পরেই ব্র্যাকেট আছে এবং ব্র্যাকেটে ভার্ব আছে। তাহলে আমি বলেছি হোয়াইল প্লাস গ্যাপ যদি থাকে তাহলে কি হবে, আইএনজি। তাহলে কি হবে, হোয়াইল গোয়িং টু মার্কেট, হোয়াইল গোয়িং টু মার্কেট আই মিট হিম, বাজার যাওয়ার সময় আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। আর একটা বলেছি যে হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে, তাহলে এই যে শহীদ আফ্রিদি, দ্য ফেমাস ক্রিকেট প্লেয়ার, এই যে শহীদ আফ্রিদি কি করছে, খেলার সময় 100 রান করেছে। তাহলে হোয়াইল আফ্রিদি, এখানে আফ্রিদির পর কি আছে, মানে গ্যাপ আছে প্লেয়ার। তাহলে এই অংশটাকে কি করতে হবে আমাদের, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াইল আফ্রিদি ওয়াজ প্লেইং ক্রিকেট, হি স্কোরড 100 রানস। তাহলে এটা আমরা খুব সহজেই মনে রাখবো যে হোয়াইলের পরেই যদি গ্যাপ থাকে তাহলে আইএনজি, আর যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এরপরে যে বিষয়টা আমরা দেখবো, এটা আমাদের খুবই একটা পরিচিত বিষয়, সেটা হচ্ছে ইট ইজ টাইম অবলিক ইট ইজ হাই টাইম। খুবই কমন একটা বিষয়, প্রায় সময় এটা পরীক্ষায় এসে থাকে। তাহলে এবার আমরা যে বিষয়টা, যে নিয়মটা দেখবো, সেটা হচ্ছে খুবই একদম কমন একটা নিয়ম, পরীক্ষায় সচরাচর এসেই থাকে। এটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অবলিক ফ্যান্সি। আসলে এটা দিয়ে আনরিয়াল পাস্ট বোঝানো হয়, মানে বর্তমানে যে কাজটা আর কোনোভাবেই সম্ভব নয়। ধরেন আমার একটা মিটিং এ 10টায় উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু আমার বাসাতেই 10টা বেজে গেছে, তাহলে আমি আর ওই মিটিং এ কোনোভাবেই 10টায় পৌঁছতে পারবো না। তার মানে আর দেরি না করে, আর কালক্ষেপণ না করে আমাকে এখনই সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আমার রওনা দেওয়া উচিত। ঠিক এই ধরনের ক্ষেত্রে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম ব্যবহার করা হয়। এটার বাংলা হচ্ছে এটাই উপযুক্ত সময়। আর ফ্যান্সি মানে হচ্ছে কল্পনা করা, কল্পনা করা। তাহলে আমরা দুটাই দেখবো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম, মানে টু প্লাস ইনফিনিটিভ হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে সেটা হবে, ভার্বের সাবজেক্ট থাকে তাহলে ভার্বের হবে পাস্ট ফর্ম। তাহলে আমরা যদি একটু উদাহরণ দেখি, এখানে যে বাক্যগুলো লিখেছি আমি যদি একটু পড়ি, তাহলে ফার্স্ট ওয়ান ইজ ইট ইজ টাইম উই, the second one is it is high time too, and the third one is it is I fancy I। তাহলে আমরা বলেছি যে এগুলোর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে ব্লানটা হচ্ছে ভার্ব, তাহলে তার পাস্ট ফর্ম হচ্ছে লার্ন। আর যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি টু থাকে, তাহলে তারপর কি করতে হবে, তাহলে তারপর আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তা লার্নই থাকবে। আর এই যে আই ফ্যান্সি, আমি কল্পনা করি যেন আমি ফ্যাকাশে হয়ে গেছি, তাহলে এই যে এখানে টার্ন আছে, তাহলে এখানে আমরা বলেছি এগুলোর পর যদি সাবজেক্ট থাকে তাহলে এখানে আই সাবজেক্ট, আর এখানে টার্ন, তাহলে টার্ন ইডি, আই টার্ন পেল। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এরপরে পরে যে নিয়মটা আছে সেটা হচ্ছে অ্যাজ দো বা অ্যাজ ইফ।
এটা অনেক মজার, আবার একটু কঠিনও, মানে এটা অনেকটা আসলে চিত্তা পাতার রসের মতো, কিন্তু হলো এর স্বাদটা অনেক ভালো। তো আমরা দেখবো। ওকে, তাহলে আমরা এখন অ্যাজ দো বা অ্যাজ ইফ এর যে বিষয়টা, এটার বাংলা হচ্ছে যেন। তাহলে আমরা কিন্তু ওই যে দোষী বোঝালে 231, না বোঝালে 125, এরকম একটা নিয়ম করেছিলাম যে আমি, তুমি ও সে দোষী, আর আমি, তুমি ও সে সেখানে গিয়েছিলাম। নিশ্চয়ই ওই নিয়মটা আপনাদের সবাইরই মনে আছে, এবং সেগুলো অবশ্যই আমি বলবো। কিন্তু তার আগে এখানে এই যে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর যে বিষয়টা, এখানে আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট। তাহলে আমরা জানি টেন্স হচ্ছে 12টা, তাহলে 12টা টেন্সকে যদি আমরা 1 থেকে 12 দিয়ে দেই, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের যে নাম্বারটা হয় সেটা হচ্ছে 1, এবং পাস্ট ইনডিফিনিটের নাম্বারটা হয় 5। তাহলে পাস্ট ইনডিফিনিট হচ্ছে 5, আর এটা হচ্ছে হলো 7। তাহলে আমরা এখানে মনে রাখবো হচ্ছে 1, 5, 7, মানে হচ্ছে 157। তার মানে এখানে আমি লিখেছি যে পাস্ট ইনডিফিনিট হলে হবে, সরি, প্রেজেন্ট ইনডিফিনিট হলে হবে পাস্ট ইনডিফিনিট, মানে 5 নাম্বার টেন্স। তাহলে she pretends as if she know everything। তাহলে আমি বলেছি যে এই যে দুইটি অংশের ভিতর একটি অংশ, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটকে আমরা কত দিয়েছি? 1। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়, তাহলে এইদিকে হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হচ্ছে 5, তাহলে পাস্ট ইনডিফিনিটের যে গঠন, তাহলে এখানে কি হবে? নো এর পাস্ট টেন্স নিউ। তাহলে নিউ, তাহলে এখানে কি হলো? নিউ। আর বলছি যদি এই দিকে যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে হচ্ছে যেমন she talked as if she know everything। তাহলে এখন এইখানে এই যে she talked as if, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, এটা কয় নাম্বার টেন্স? 5 নাম্বার। তাহলে আমরা বলছি কি 5 এর সাথে কত যাবে? 7। তাহলে এই যে এখন এই যে she know everything, এইটাকে যদি আমরা 7 নাম্বার টেন্স বানাই, তাহলে কি হবে? তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? she had known everything। এখন এইটা বাদেও আর একটা নিয়ম আছে এখানে। এখন অ্যাজ দো বা অ্যাজ ইফ এর প্রথম অংশ, তাহলে আমরা মনে রাখবো 157, যে টেন্সই থাক না কেন, আর ওইদিকে যদি টু বি থাকে, যেমন হচ্ছে she pretends as if she be a queen। তাহলে সে এমন ভান করা, প্রিটেন্স মানে হচ্ছে ঢং করা, তাহলে সে এমন ঢং করে বা এমন ভান করে, ভান। তাহলে এই যে এখানে আসলে বি দেয়া আছে, আসলে এখানে আমরা জানি অ্যামিজ আর ওয়াজ, আর শির পর কি হওয়ার কথা? ওয়াজ। কিন্তু না, এখানে ওয়াজ না হয়ে কি হবে? এখানে যাই থাকুক না কেন, এখানে সরি, এখানে যাই থাকুক না কেন, আই, হি, সি বা ইউ, যাই থাকবে, এখানে আমরা সকল ক্ষেত্রে ওয়ার বসাবো। তাহলে হবে she pretends as if she were a queen। আজকের আলোচনা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।